1943 সালের 4 মে 3 জন ব্রাজিলিয়ান জেলে তীর থেকে প্রায় 9 মাইল দূরে অস্বাভাবিক কিছু দেখতে পান। তাদের নৌকাটি তদন্তের জন্য ঘুরিয়ে তারা অবাক হয়ে যান। তারা দেখতে পান একজন ক্ষীণকায় চীনা ব্যক্তি কাঠের ভেলায় বসে নাচছেন, গান গাইছেন এবং মাথার উপর একটি ছেঁড়া শার্ট নাড়ছেন। প্রচণ্ড রোদে পোড়া এবং তীব্র ক্ষুধার্ত থাকা সত্ত্বেও লোকটি অসাধারণভাবে ভালো মেজাজে ছিলেন। কয়েকদিন পরেই একজন অনুবাদকের সাহায্যে তারা জানতে পারেন যে লোকটির নাম পুন লিম এবং তিনি 133 দিন ধরে সমুদ্রে হারিয়ে গিয়েছেন। আজকের ভিডিওটিতে আমরা তারই সেই পাগলামি এবং 133 দিন ধরে একাকী সমুদ্রের মধ্যে বেঁচে থাকার গল্পটি শুনব। পুন লিম 1918 সালের 3 অগাস্ট চীনের দক্ষিণ মধ্য উপকূলের হাইনান দ্বীপে জন্মগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধ পুরোদমে শুরু হওয়া এবং বিশ্বব্যাপী ফ্লু মহামারী ছড়িয়ে পড়া সত্ত্বেও লিমের পরিবার দ্বীপের উত্তরে বেইবু উপসাগরে মাছ ধরার মাধ্যমে তুলনামূলকভাবে শান্তিপূর্ণ জীবনযাপন করত। দুর্ভাগ্যবশত 1920-এর দশকের শেষের দিকে চীনে জাপানি আক্রমণের সম্ভাবনা ক্রমশ বেড়ে যাচ্ছিল এবং লিমের পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছিল। লিমের বাবা ভয় পেয়েছিলেন যে বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার ছেলেদের সেনাবাহিনীতে যোগদান করা হতে পারে এবং তিনি নিশ্চিত ছিলেন যে যুদ্ধে যোগদান করলে তার ছেলের মৃত্যু নিশ্চিত। এর ফলে তিনি তার পরিবারকে মালয়েশিয়া স্থানান্তরিত করতে বাধ্য হন, যেখানে তারা দ্রুত মাছ ধরে আবারও নিজেদের জীবিকা নির্বাহের জন্য স্থায়ী হন। যাই হোক, লিম বড় হওয়ার সাথে সাথে তিনি এই জীবনধারায় সন্তুষ্ট ছিলেন না। তার কাছে এটি একঘেয়ে এবং অতৃপ্ত ছিল। তাই যখন তিনি যথেষ্ট বড় হয়েছিলেন তখন তিনি জাপানি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তার ভূমিকা পালন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন। অবশেষে তিনি গ্রেট ব্রিটেনের মার্চেন্ট নৌবাহিনীতে একজন কেবিন বয় হিসেবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার জন্য তার পরিবারকে এই শান্তিপূর্ণ জীবনে ছেড়ে চলে যান। সমুদ্র জীবন ছিল লিমের প্রথম আসল স্বাধীনতার স্বাদ, কিন্তু দুর্ভাগ্যবশত এটি তার প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। তিনি এবং তার সাথে কাজ করা এশীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সাধারণত সবচেয়ে খারাপ চাকরিতে নিযুক্ত করা হতো। এছাড়া ইংরেজ অফিসার এবং নাবিকদের কাছ থেকে তাদের ক্রমাগত হয়রানি এবং বৈষম্যের শিকার হতে হতো। 1937 সালের মধ্যে লিম ধৈর্য হারিয়ে ফেলেন এবং অন্যত্র আরও ভালো সুযোগ খুঁজতে শুরু করেন। তিনি কয়েক বছর হংকংয়ে একজন মেকানিক হিসেবে কাজ করেছিলেন, কিন্তু তারপর আবার জাপানি আক্রমণের আগমনের সাথে সাথে 1941 সালের শেষের দিকে তিনি আবার সমুদ্রের দিকেই আকৃষ্ট হন। কয়েক বছরের মধ্যেই তিনি বেশ কয়েকটি জাপানি আক্রমণ এড়াতে সক্ষম হয়েছিলেন, কিন্তু এতদূর ভাগ্যবান হওয়া সত্ত্বেও তার ভাগ্য ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছিল যখন তিনি 1942 সালের গোড়ার দিকে বেন লোমন্ড নামে পরিচিত 420 ফুট 5400 টন সশস্ত্র মালবাহী জাহাজে একজন স্টুয়ার্ড হয়েছিলেন। এই জাহাজটি ছিল একটি পরিবহন জাহাজ যা নিয়মিতভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বজুড়ে মিত্রবাহিনীর কাছে পণ্য সরবরাহ করত। 1942 সালের 23 নভেম্বর জাহাজটি দক্ষিণ আফ্রিকার কেপ টাউন এবং সুরিনামের মধ্যে 2 সপ্তাহের যাত্রার শেষ পর্যায়ে ছিল এবং সেখান থেকে এটি নিউ ইয়র্ক সিটির উত্তরে 1500 মাইল ভ্রমণ করার কথা ছিল। যদিও বেন লোমন্ড সশস্ত্র ছিল, জাহাজের প্রতিরক্ষা ব্যবস্থা তুলনামূলকভাবে ছোট ক্যালিবারের অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল এবং জাহাজে থাকা সকলেই জানত যে কোনো প্রতিকূল যুদ্ধজাহাজ বা সাবমেরিনের সাথে সরাসরি সংঘর্ষে তাদের খুব বেশি ঝুঁকি নেই। বেন লোমন্ড যন্ত্রণাদায়কভাবে ধীর ছিল, কিন্তু তার উপরে সেদিনের ব্যালাস্ট ট্যাঙ্কগুলি জাহাজের হাজার হাজার গ্যালন সমুদ্রের জল দিয়ে ভরা ছিল, যাতে এটি উত্তাল সমুদ্রে ভারসাম্য বজায় রাখতে পারে। জাহাজটি জার্মান সাবমেরিন দ্বারা নিয়মিত টহল দেওয়া একটি সুপরিচিত মিত্রশক্তির সরবরাহ রুট ধরে একা একা ভ্রমণ করছিল। দুপুর 2টার দিকে বেন লোমন্ডকে একটি 250 ফুট জার্মান সাবমেরিন দেখতে পায়। সাবমেরিনের ক্যাপ্টেন তৎক্ষণাৎ জাহাজের উপর দিয়ে একটি বার্তা পাঠান এবং যুদ্ধ প্রতিরোধী ক্রুরা তৎক্ষণাৎ অভিযানে নামেন। কিছুক্ষণ পরে সাবমেরিনের টিউব থেকে দুটি বিশাল প্রায় 2 ফুট ব্যাসের টর্পেডো বেরিয়ে আসে এবং মাত্র কয়েকশো মিটার দূরে ধীরগতির বেন লোমন্ডের দিকে দ্রুতগতিতে ছুটে আসতে থাকে। দুটি টর্পেডোই সি লেভেলের ঠিক নিচে জাহাজের হালে আঘাত করে। আক্রমণের আকস্মিকতার কারণে দুঃখজনকভাবে জাহাজে থাকা 54 জন যাত্রীর প্রায় সবাই বিস্ফোরণে নিহত হয় অথবা কিছুক্ষণ পরে জাহাজের সাথে ডুবে যায়। ভাগ্যের এক আঘাতে সমস্ত বিশৃঙ্খলার মধ্যে লিম কাছের একটি লাইফ জ্যাকেট নিতে সমুদ্রে ঝাঁপ দিয়ে এবং ডুবন্ত জাহাজ থেকে সাঁতার কেটে পালিয়ে যেতে সক্ষম হয়। দুর্ভাগ্যবশত এই প্রাথমিক বিপর্যয় থেকে বেঁচে যাওয়া সত্ত্বেও তিনি এখন আটলান্টিক মহাসাগরে একা, দিশেহারা এবং হতবাক লিম ঘন্টার পর ঘন্টা জলে ভাসছিলেন এবং ক্লান্তিতে প্রায় ডুবে যান। তারপর তিনি সমস্ত আশা ছেড়ে দেওয়ার ঠিক আগে 8 ফুট বাই 8 ফুট কাঠের একটি খালি ভেলায় ভেসে যান
যা কোনোভাবে বিশৃঙ্খলা থেকে বেঁচে গিয়েছিল। রাত ঘনিয়ে আসার সাথে সাথে এবং অন্য কোনো লোকের দেখা না পাওয়ায় লিমের দুঃস্বপ্নের যাত্রা শুরু হয়েছিল। তিনি নিকটতম ভূমি থেকে দক্ষিণ দিকে প্রায় 250 মাইল দূরে ছিলেন, কিন্তু ধীর পশ্চিমা স্রোত তাকে ব্রাজিলের উত্তর উপকূলের দিকে ঠেলে দিচ্ছিল। জাহাজ ডুবে যাওয়ার পরের দিনগুলোতে লিম ভেলায় বসে অন্তহীন সমুদ্রের দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলেন যে তিনি যদি এটি একসাথে রাখেন এবং বেঁচে থাকার জন্য যা কিছু আছে তা ব্যবহার করেন, তবেই তিনি এই পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন। সৌভাগ্যবশত ভেলায় একটি ছোট সার্ভাইভাল কিট ছিল, যার মধ্যে একটি ফ্লেয়ার বন্দুক, 2টি বৈদ্যুতিক রান্নার পাত্র, একটি ভাঙা টর্চ লাইট, একটি চকলেট বার, 1 ব্যাগ চিনির টুকরো এবং 11 গ্যালন মিষ্টি জলের জগ ছিল। শুরুতে লিম ধরে নিয়েছিলেন যে বেন লমন্ড ডুবে গেছে তা বুঝতে মার্চেন্ট নেভির খুব বেশি সময় লাগবে না, এবং যেহেতু এর রুট এবং সময়সূচি জানা ছিল, তাই মনে হচ্ছিল যে বিলম্ব না করেই একটি পূর্ণাঙ্গ উদ্ধার অভিযান শুরু হবে। অন্যদিকে তিনি এটাও জানতেন যে সম্পদের অভাব রয়েছে এবং পরিকল্পনা অনুসারে এত তুচ্ছ জাহাজের ক্ষতি সম্ভবত খুব বেশি গুরুত্ব পাবে না। সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে তিনি তার সীমিত সম্পদের পরিমাণ নির্ধারণ করতে শুরু করেছিলেন এবং সুযোগ পেলেই বৃষ্টির জল দিয়ে তার জগটি পূরণ করতে শুরু করেছিলেন। লিম একজন জেলে হিসেবে তার শৈশবকাল কাটিয়েছিলেন এবং তাই তিনি জানতেন যে উদ্ধার অভিযান শুরু হওয়া পর্যন্ত সমুদ্র তার প্রয়োজনীয় সমস্ত খাবার সরবরাহ করতে সক্ষম। তার সরঞ্জামের দ্রুত তালিকা করার পর তিনি তার ভেলা থেকে কিছু তামার তার এবং পেরেকের হুক থেকে মাছ ধরার লাইন তৈরি করেছিলেন। টোপ দেওয়ার জন্য তিনি বিস্কুটের টুকরো থেকে ময়দার বল তৈরি করেছিলেন, যা পরে তিনি তার অস্থায়ী হুকের চারপাশে প্যাক করেছিলেন এবং তারপর সেগুলো পাশে ফেলে দিয়েছিলেন। খুব বেশিক্ষণ যেতে না যেতেই লিম তার প্রথম মাছটি ধরে ফেলল। তারপর সে একটি ধারালো টিনের ঢাকনা দিয়ে মাছের ফিলেট তৈরি করে এক মুহূর্তেই খেয়ে ফেলল। তারপর সে আরও মাছ ধরার জন্য ভেতরের অংশ, চামড়া এবং মাথা ব্যবহার করল, কিন্তু এই অগ্নি পরীক্ষা কতক্ষণ স্থায়ী হবে তা তার জানার কোনো উপায় ছিল না। সে কিছু মাংস রোদে শুকিয়ে পরে খাওয়ার জন্য সংরক্ষণ করল। অন্তত মনে হচ্ছিল যে খাবার পর্যাপ্ত না হলেও উদ্ধারের অপেক্ষায় থাকাকালীন তার কাছে খাবার ধরার কিছু উপায় ছিল। পরবর্তী দিনগুলোতে এবং তার পরের সপ্তাহগুলোতে লিম ক্রমাগত প্রচণ্ড ঝড় এবং প্রবল বাতাসের কবলে পড়েছিল এবং প্রায়শই ছোট্ট ভেলাটি বিশাল ঢেউয়ের ধাক্কায় তার মূল্যবান জিনিসপত্র এবং শুকনো মাছ ভেসে যাচ্ছিল বা ভেসে গিয়েছিল। কিছু সময়ের মধ্যে লিম এতটাই ক্ষুধার্ত, পানিশূন্য এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল যে কেবল জেগে থাকার ফলে তার যতটা শক্তি সঞ্চয় করা সম্ভব ছিল তা শেষ হয়ে যায়। তারপর পরিস্থিতি আরও একটি দুর্ভাগ্যজনক মোড় নেয়, যখন এত প্রচুর মাছ কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায়। যখন তার খাবার ও জলের সরবরাহ কমে যেতে শুরু করে, তখন তাকে বাধ্য হয়ে তার ছোট কাঠের ভেলা ঘিরে থাকা সিগালদের ধরতে হয়। সিগালদের কাঁচা খেতে একটু দ্বিধাগ্রস্ত হয়ে সে মাংস থেকে চামড়া ঝাঁকুনি তৈরি করে সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। আবার সে অখাদ্য অংশগুলোকে টোপ হিসেবে এবং রক্তকে মাছ ধরার জন্য ব্যবহার করত। এমনকি বেশ কয়েকটি ছোট হাঙরও। প্রায়শই সে ভেলায় কিছু ঢোকাতো এবং তারপর পিচ্ছিল কাঠের মেঝেতে তার জীবনের জন্য লড়াই করতে হতো যতক্ষণ না সে মাছটিকে মাথার উপর চাপিয়ে দিতে সক্ষম হতো। এই সমস্ত কিছুর মধ্যে তার ক্ষুধা ও তৃষ্ণা ক্রমশ আরও খারাপ হতে থাকে। সে ভয়াবহভাবে রোদে পোড়া ছিল এবং সে প্রায় ক্রমাগত সমুদ্রে অসুস্থ ছিল। প্রথমে একটি বড় মালবাহী জাহাজ তার ভেলার খুব নিকট দিয়ে চলে যায়, এমনকি জাহাজের নাবিকরা তাকে দেখার জন্য ডেকে এসেছিল, কিন্তু ইংরেজিতে সাহায্যের জন্য তার উন্মত্ত ডাকের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া তাদের চোখে পড়েনি এবং জাহাজটি তার গতিপথে চলতে থাকে যেন সে অদৃশ্য। বেন লমন্ডে তার সাথে কিছু খারাপ আচরণের পর লিম ধরে নিয়েছিলেন যে তারা তাকে উদ্ধার করার কোনো চেষ্টা করেনি, কারণ তিনি চীনা ছিলেন। যদিও সম্ভবত তারা তাকে একজন জাপানি নাবিক ভেবেছিলেন। এটাও সুপরিচিত ছিল যে লুকানো ইউ বোটের ক্রুরা প্রায়শই উদ্ধারকারীদের তাদের টর্পেডোর আওতার মধ্যে আনার জন্য জলে ভুয়া জীবিতদের রেখেছিল এবং ফলস্বরূপ অনেক বাণিজ্যিক জাহাজকে উদ্ধারের চেষ্টা করা থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছিল, জলে থাকা লোকদের জাতীয়তা নির্বিশেষে। এরপর জলে থাকা লোকদের জাতীয়তা নির্বিশেষে একটি দল উদ্ধার করে। এরপর মার্কিন নৌবাহিনীর একটি দল সরাসরি আকাশের উপর দিয়ে উড়ে গেল, এমনকি একটি তার কাছে একটি বয়া ফেলে দিল, যা দেখে মনে হচ্ছিল যে তারা তাকে খুঁজে বের করার জন্য ফিরে আসার পরিকল্পনা করছে। দুর্ভাগ্যবশত একটি ঝড় এসে বয়াটি ভাসিয়ে নিয়ে গেল এবং ক্রুরা ফিরে আসার আগেই সে আবার হারিয়ে গেল। বাইরের বিশ্বের সাথে তার আর একমাত্র যোগাযোগ ছিল যখন তাকে একটি জার্মান ইউনৌকার ক্রুরা দেখতে পেল। এটি সম্ভবত বেন লমন্ডকে ডুবিয়ে দিয়েছিল। ক্রুরা সাবমেরিন ডেক থেকে সিগালদের উপর গুলি চালানো থেকে
বিরতি নিয়েছিল যখন সে ভেসে যাচ্ছিল, কিন্তু তারা তাকে সাহায্য করার কোনো চেষ্টা না করে পাশ দিয়ে চলে গেল। এই সমস্ত ঘনিষ্ঠ মুহূর্তের মুখোমুখি হওয়ার পরে লিমের আশা ভেঙে গেল এবং সে প্রায় নিশ্চিত ছিল যে সে পানশূন্যতা এবং অনাহারের যন্ত্রণাদায়ক মৃত্যু লাভ করবে। এই ছোট্ট ভেলায় তার সবচেয়ে অন্ধকার মুহূর্ত ছিল। অলৌকিকভাবে এর প্রায় সাথে সাথেই আশার আলো জ্বলে ওঠে যখন তিনি লক্ষ্য করেন যে অনেক ধৈর্যের পর এত স্বচ্ছ এবং নীল জল লক্ষণীয়ভাবে সবুজ এবং আরও অস্বচ্ছ হয়ে উঠছে। জেলে হিসেবে তার দিন থেকে তিনি জানতেন যে এর অর্থ হলো জল অগভীর এবং তিনি আগের চেয়েও স্থলভাগের কাছাকাছি। অবশেষে 4 মে 1943 সালে বেন্ট লোমন ডুবে যাওয়ার 133 দিন পরে তিনি দেখতে পান যে দূরে একটি ছোট মাছ ধরার নৌকা ডুবে যাচ্ছে। কয়েক ঘন্টার মধ্যেই তার অগ্নি পরীক্ষা শেষ হয়ে যায় এবং ব্রাজিলিয়ান জেলেরা তাকে উদ্ধার করে। লিম আটলান্টিক মহাসাগরে প্রায় 5 মাস বা 19 সপ্তাহ কাটিয়েছিলেন। তিনি প্রায় 20 পাউন্ড ওজন হারিয়েছিলেন এবং পানি শূন্যতা এবং অপুষ্টিতে ভুগছিলেন। ব্রাজিলের একটি হাসপাতালে তিনি 1 মাস বিশ্রাম এবং খাওয়ার পর তার শক্তি ফিরে পেয়েছিলেন। কিন্তু তিনি যা সহ্য করেছিলেন তা বিবেচনা করে ডাক্তাররা একমত হন যে তিনি আশ্চর্যজনকভাবে ভালো অবস্থায় আছেন। যখন তার গল্পটি প্রকাশিত হয়, হাইনান দ্বীপের এই নম্র জেলে প্রায় রাতারাতি আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টি করেন। লিমের নতুন খ্যাতি অর্জনের সুযোগ নিতে আগ্রহী ব্রিটিশ কনসাল তাকে 1943 সালের শরৎকালে লন্ডনে ভ্রমণের ব্যবস্থা করেন। মিয়ামি এবং নিউ ইয়র্কে সংক্ষিপ্ত প্রচারণার পর লিমকে মার্চেন্ট নেভিতে তার সেবার জন্য রাজা ষষ্ঠ জর্জ কর্তৃক ব্রিটিশ এম্পায়ার মেডেল প্রদান করা হয়। এর পাশাপাশি রয়্যাল নেভি একটি নতুন ম্যানুয়াল তৈরিতে তার ব্যবহৃত বেঁচে থাকার কৌশলগুলি অন্তর্ভুক্ত করে, যা শেষ পর্যন্ত নাবিক এবং বিমান চালকদের মধ্যে বিতরণ করা হয়েছিল। এরপর লিম একটি আন্তর্জাতিক বক্তৃতা সফরে বেরিয়ে পড়েন, যেখানে তিনি বিশ্বজুড়ে মুগ্ধ দর্শকদের কাছে তার বেঁচে থাকার ভয়ঙ্কর গল্পগুলো বর্ণনা করেন। পরে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন, কিন্তু প্রাথমিকভাবে তাকে নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানানো হয়, কারণ সেই বছর চীনা অভিবাসীদের জন্য কোটা পূরণ হয়ে গিয়েছিল। সৌভাগ্যক্রমে ওয়াশিংটন স্টেটের সিনেটর ওয়ারেন ম্যাগনুসন লিমের পক্ষে ছিলেন এবং কংগ্রেসের একটি আনুষ্ঠানিক আইনে কোটা 1 বৃদ্ধি করার পর তিনি নাগরিকত্ব লাভ করেন। যখন তাকে বলা হয়েছিল যে ইতিহাসে কেউ সমুদ্র ভেলায় তার চেয়ে বেশি সময় ব্যয় করেনি, তখন লিম বিখ্যাতভাবে উত্তর দিয়েছিলেন যে এটি এমন একটি রেকর্ড যা তিনি আশা করেছিলেন যে কেউ কখনো ভাঙবে না। তিনি তার বাকি জীবনের বেশিরভাগ সময় নিউ ইয়র্কের ব্রুকলিনে কাটিয়েছিলেন এবং 1991 সালের 72 বছর বয়সে মারা যান। বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আপনারা এটি উপভোগ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।